আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট এস এন মোহাম্মদ। আজকে খুবই খুবই হৃদয়স্পর্শী শোকাবহ মনে সবাইকে অভিনন্দন। বর্তমানে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে। অসংখ্য কোমলমতি শিশু বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেছেন এবং অনেকে আহত হয়েছেন। অনেকে হাসপাতালে তারা মর্মান্তিকভাবে আহত হয়ে নির্মম বেদনায় কাতরাচ্ছেন। সেই সকল শিশু, ছেলে মেয়েদের অভিভাবক যারা অসহনীয় দুঃখ দুর্দশা তারা বহন করে বেড়াচ্ছে, এটা বহন করা সবার পক্ষেই অত্যন্ত দুঃখজনক এবং পীড়াদায়ক। তারপর মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে আমি প্রার্থনা করি আল্লাহ যেন সেই সকল শিশু যারা শাহাদাত বরণ করেছেন তাদের পিতামাতাকে আল্লাহ তাআলা যত দ্বারা তৌফিক দান করেন এবং তাদেরকে জান্নাতবাসী করেন। যেসব শিশু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর যারা এখনও জীবিত আছেন এবং আহত হয়ে আছেন, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আল্লাহ তাদেরকে অতি সত্বর শেফায় কামেলা দান করেন, সুস্থতার সাথে আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে আনুন, তাদের মা বাবার কোলে আবার ফিরিয়ে দেন। তো আমি আমার নিয়মিত আইন চর্চা থেকে আজকে আমার দ্বিতীয় ক্লাস। মাঝখানে আমি ফার্স্ট একটা এপিসোড দিয়েছিলাম ফৌজদারি কার্যবিধির উপরে, দ্য ক্রিমিনাল কোড অফ প্রসিজিওর 1898 এর উপরে আমরা ফার্স্ট একটা এপিসোড তৈরি করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আইন নিয়ে আলোচনা এবং যারা আইন অঙ্গনে আইন নিয়ে লেখাপড়া করতে যাচ্ছেন, আইন চর্চা করতে যাচ্ছেন, আইনের উপরে কোর্টে যাতায়াত করতে চাচ্ছেন, যারা কোর্ট, সুপ্রিম কোর্ট বা জজ কোর্টে দিতে যাচ্ছেন, বা যারা প্র্যাকটিসে আছেন, যারা এখনও প্রশিক্ষণরত অবস্থা আছেন, সবারই এটা কাজে লাগবে। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, আমার একেবারে সামান্য জ্ঞান থেকে আমরা আইন নিয়ে আবার চর্চা করতে থাকবো এবং সামনে এগিয়ে যাব। প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা এপিসোড আমরা সামনে এগিয়ে যাব। এটা যদি কারো উপকার হয়, দেন আল্লাহ তাআলার পক্ষে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমার দ্বারা কোনো ছোট ভাই বা কোনো বন্ধুর উপকার আসছে। তো আমি মনে করি যে, এবং আমার শিক্ষাগুরু যারা আছেন সবার কাছ থেকে একটি কথা, আইন অঙ্গনটা কেউ যদি প্রবেশ করে, আইন অঙ্গনে যদি কেউ আসে, তাহলে তাকে প্রথমেই সে আইন এলএলবি কোর্স অনার্স বা ডিগ্রি পাস কোর্স যারা করে কমপ্লিট করে এই আইন পেশায় নিজেকে জড়িত রাখতে চান, তাদের লেখাপড়া তো শেষ না। আমরা আইন নিয়ে লেখাপড়া শেষ করেছি, আমরা বার কাউন্সিলের সনদ পেয়েছি বা বার কাউন্সিল সনদ নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, এর মানে এই না আমরা অ্যাডভোকেট হয়ে গেছি। তো একজন ভালো অ্যাডভোকেট মানে একজন ভালো রিডার, মানে একজন ভালো পড়ুয়া পাঠক। তো আপনাকে আমাকে জ্ঞানের প্রতি বেশি আলোকপাত করতে হবে, বেশি বেশি চর্চা করতে হবে, যাতে করে আমরা লেখাপড়াটাকে কন্টিনিউ করতে পারি এবং যাতে করে আমরা সামনে এগিয়ে যেতে পারি। এটা হচ্ছে আমাদের বেসিক মূল। একটা আইনজীবীকে সর্বপ্রথম তাকে যেটা করতে হবে, তাকে জ্ঞান চর্চা করতে হবে এবং বইয়ের সাথে তার সম্পর্ক রাখতে হবে, জানতে হবে। অনেক আইন, বাংলাদেশে অনেক আইন আছে এবং সারা ওয়ার্ল্ডেও অনেক আইন, ইন্টারন্যাশনাল ল, ন্যাশনাল ল, অনেক ল আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, পড়তে হবে। আপনি যখন পড়বেন, বেশি বেশি পড়বেন, তখন আপনার ভিতরে মানে অজানা জিনিস আপনি জানতে পারবেন। তখন আপনি কোর্টে মুভ করতে পারবেন, কোনো মামলা মোকদ্দমা যখন নেবেন তখন আপনি সেটাকে সুন্দরভাবে মুভ করতে পারবেন, চালাইতে পারবেন। আপনি যত বেশি জানবেন তত বেশি আপনি আপনার মোয়াক্কেলকে, আপনি আপনার ক্লায়েন্টকে তত বেশি আপনি তাকে রেমেডি দিতে পারবেন, আপনি তাকে রিলিফ দিতে পারবেন সম্ভব। তো আপনার জানা থাকবে যে আমার মক্কেল এই মামলায় এই সমস্যা নিয়ে আসছে, আমি এই মুহূর্তে তাকে এই সমস্যা, এই প্রতিকার দিলে সে সুন্দরভাবে আদালতে তার রেমেডি বা রিলিফ পাবে। তারই ধারাবাহিকতায় আইন চর্চা, আইন পাঠ বা আমরা আইনের ধারাবাহিকতা আমরা চর্চা করে থাকবো, অনুশীলন করে থাকবো।
আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখছেন আমরা এভাবেই লেখাপড়া চালিয়ে যাব। তো প্রথমেই বলি যে আমরা ফৌজদারি কার্যবিধি নিয়ে পড়া শুরু করছি, ফৌজদারি কার্যবিধি নিয়েই পড়বো। ফার্স্ট আমরা পড়েছিলাম যে সেকশন 1। আমি একটু আবার রিপিট আলোচনা করি, যেহেতু একটা মাঝখান দিয়ে অনেক গ্যাপ ছিল, সেই মানে মাঝখানে বিরতির কারণে আমরা আবার নতুন করে পড়া শুরু করছি। আর যারা 2026 সালে এমসিকিউ দিবেন, 26 সালে যদি 25 সালে যদি এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে, যদি বার কাউন্সিল কর্তৃপক্ষ যদি চান তাহলে তারা এমসিকিউ পরীক্ষা নিতে পারেন এই 2025 সালের নভেম্বর ডিসেম্বরের দিকে। যদি তা না হয় তাহলে 26 সালে অবশ্যই শুরুর দিকে আপনাদের এমসিকিউ হবে, যারা এমসিকিউ পরীক্ষার্থী আছে নেক্সট। তো সবচেয়ে বড় আপনাদের কথা, যারা পরীক্ষার্থী তাদের জন্য, তাদের প্রতি আমার একান্তই অনুরোধ থাকবে, আপনারা মূল বইটাকে ফলো করুন বা বিআর একটাকে ফলো করুন এবং পড়ুন। আর পড়ার উপরে থাকেন, রিডিং করতে থাকেন। পরবর্তীতে দেখা যাবে অনেক মডেল টেস্ট আসতেছে, মডেল কোশ্চেন আসতেছে। তো সেই বইগুলো আপনি যখন পড়বেন তখন আপনার কাছে জিনিসটা আরও সহজ হবে, তবে আপনার মূল আইন জানাটা খুবই জরুরি। যাই হোক, এখন আমরা আর আলোচনা না করে, সামনে কথা দীর্ঘায়িত না করে আমরা মূল পড়ায় চলে আসি। আমরা পড়তেছিলাম যে ফৌজদারি কার্যবিধি 1 থেকে 5 ধারা। আমরা জানি দ্য ক্রিমিনাল কোড অফ প্রসিজিওর টোটাল 565টি ধারা আছে। 565 ধারার মধ্যে এর মধ্যে অনেক ধারা আছে যেগুলো বাতিল, সেগুলো আমরা সেগুলো আলোচনা করবই। তো টোটাল হচ্ছে 46টা অধ্যায়। কতটা অধ্যায়? 46টি। প্যানাল কোডে আছে টোটাল 23টা অধ্যায়। আর প্যানাল কোডে দণ্ডবিধিতে আছে, মানে দণ্ডবিধিতে আছে 23টা অধ্যায়। আর দ্য ক্রিমিনাল কোড অফ প্রসিজিওর আছে 46টা অধ্যায়। তো এটা মনে রাখার সবচেয়ে সুন্দর অধ্যায় হচ্ছে, আমরা যখন মনে রাখবো প্যানাল কোডে 23টা অধ্যায় আছে, 23 দুগুণী 46, ডাবল 46টা অধ্যায় আছে। দ্য ক্রিমিনাল কোড অফ প্রসিজিওর। ক্রিমিনাল কোড অফ প্রসিজিওরটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি, মানে ফৌজদারি আদালতে কীভাবে ফৌজদারি মামলা কীভাবে পরিচালনা করে, কীভাবে একটা ফৌজদারি মামলা মুভ করে, কীভাবে ম্যাজিস্ট্রেট একটা অপরাধকে আমলে নেয়, কীভাবে একটা পুলিশ একটা অপরাধকে কীভাবে সে হ্যান্ডেলিং করে, কীভাবে একটা পুলিশ একটা মানে যে কোনো ক্রিমিনাল, মানে যে কোনো মামলা, যে কোনো অপরাধকে কীভাবে সে প্রতিরোধ করে, কীভাবে পুলিশ কোনো অপরাধকে সে নিজে সেটাকে মানে মানে এটাকে হ্যান্ডেলিং বলে বলতে আমরা বুঝছি একটা পুলিশ কীভাবে এটাকে ফেস করে, একটা পুলিশ কীভাবে সমাজে অপরাধগুলোকে দমন করে, কীভাবে সে অপরাধীদেরকে ধরে, বা কীভাবে তার দায়িত্ব কর্তব্য কতটুকু আছে, সে কতটুকু তার ক্ষমতা সে প্রয়োগ করতে পারে, সে কতটুকু পারে না। আর তারপর হচ্ছে একজন অপরাধীকে ধরার পর তার করণীয় কী কী আছে, একজন অপরাধীকে ধরার পরে তার বিচারিক ক্ষমতা আছে কি না। একজন পুলিশের কোনো বিচারিক ক্ষমতা নেই। এই ক্ষমতার একমাত্র ম্যাজিস্ট্রেটের আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট। এই সমস্ত ম্যাজিস্ট্রেটদের এই মামলা মোকদ্দমা পরিচালনা করার ক্ষমতা আছে। আমরা দেখি, প্রায় টেলিভিশনে দেখি যে মোবাইল কোর্ট নামে একটা আদালত পরিচালিত আছে, সেখানেও একজন ম্যাজিস্ট্রেট কী করেন, সেখানে মামলা মোকদ্দমা করে থাকেন বা সে বিচার করে থাকেন, তাৎক্ষণিক বিচার। মোবাইল কোর্ট হচ্ছে তাৎক্ষণিক বিচার। হ্যাঁ, তো অন দ্য স্পট সে জাজ করে থাকে। তো এই হচ্ছে বিচার বিকাশ। প্রত্যেকটা বিচারের কিছু প্রক্রিয়া আছে, ধারাবাহিকতা আছে। তবে দায়রা জজ আদালত যেটা আমরা বলি, যে ফৌজদারি আদালত, যেটা দায়রা জজ আদালত বলি আমরা, দায়রা জজ আদালত, তারপর ম্যাজিস্ট্রেট আদালত। হ্যাঁ, তারপর প্রথমে তো ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলা যায়, অথবা দায়রা আদালতে মামলা যায়, অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, অথবা মহানগর, যেখানে আমরা মহানগর দায়রা জজ বলি, মহানগর দায়রা জজ, অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টও আছে, মেট্রোপলিটন সেশন জাজ আছে। তো এই যে আদালতের ধারাবাহিকতা, কোথা থেকে আমার মামলাটা শুরু হবে, কোথা থেকে কোন মামলা, কোথায় আমি আবেদন করব, কোথায় কীভাবে যাব, এটা প্রত্যেকটা জিনিসের শুরু আছে। তো যাই হোক, এই সমস্ত কিছুই মানে একটা ম্যাজিস্ট্রেট কতটুকু সে বিচারিক ক্ষমতা, কতটুকু সে পানিশমেন্ট দিতে পারে, একটা আসামিকে সে কতদিন জেল আদালত দিতে পারে, এগুলো সব কিছুই এই কোড অফ ক্রিমিনাল প্রসিজিওরে অর্থাৎ আমরা ফৌজদারি কার্যবিধিতে আমরা পাবো। প্রত্যেকটা জিনিস ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা সেকশনকে ভেঙে পড়ে যাব। আমি তাড়াহুড়া করবো না। যদি ভালো লাগে প্রতিদিন ক্লাসে জয়েন করবেন, ক্লাসে শুনবেন। তো আমরা জানি যতটুকু সেকশন 1-এর ব্যাপার কী বলছে। তো প্রথম অধ্যায় যেটা সেকশন 1, 1 থেকে 5 ধারা। তো 1 থেকে 5 ধারা আমরা জানি যে এক ধারা হচ্ছে কি, যে একটা সংক্ষিপ্ত শিরোনাম আরম্ভ ব্যক্তি। আমরা জানি প্রত্যেকটা আইনেরই প্রথম যে সেকশনটা থাকে সেটা হচ্ছে আইনের পরিচিতি থাকে এবং আইনের প্রয়োগযোগ্যতা এবং কোথায় কোথায় তার আয়তন কতটুকু, এই আইনের
পরিধিটা কতটুকু সে বিষয়ে আলোচনা করা থাকে। তো সেকশন 1-এর মধ্যে 2টা উপধারা সেকশন 1-এর সেকশন ধারা 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 সেকশন 1-এর ধারা 1-এর উপধারা 1-এ বলছে যে আইনের পরিচিতি, আর উপধারা 2 বলছে যে আইনটা কোথায় প্রযোজ্য না, এখানে বলে দিয়েছে। উপধারা 2-এ বলছে যে এরকম ইহা বাংলাদেশ সর্বত্র প্রযোজ্য, তবে বিপরীত কোনো সুস্পষ্ট বিধান না থাকলে ইহা বর্তমানে বলবৎ কোনো বিশেষ অথবা স্থানীয় আইন, কোনো বিশেষ এখতিয়ার বা ক্ষমতা অথবা বর্তমানে বলবৎ অন্য কোনো আইন দ্বারা নির্ধারিত কোনো বিশেষ কার্যবিধিকে লঙ্ঘন করবে না। অর্থাৎ যেখানে স্পেশাল ল, যেখানে বিশেষ আইন থাকবে, সেক্ষেত্রে কী করবে না, এই আইনটা প্রয়োগযোগ্য হবে না। তো এটা হচ্ছে আমার সেকশন। প্রথমে আমরা প্রথম ক্লাসটা করেছিলাম, সেটা একটা ধারাবাহিক পড়ে গেলাম। আমরা এটা নিয়ে আলোচনা করব না। আমরা কীভাবে এই ক্রিমিনাল অর্থাৎ ফৌজদারি কার্যবিধিটা কীভাবে উৎপত্তি হয়েছে সেটা কিছু ইতিহাস আছে। ইতিহাসটা আমরা প্রথমত পড়েছিলাম যে এটা একটা 1898 সালের আইন। তো 1898 সালের 1 জুলাই থেকে আইনটা কার্যকর হয়। 1898 1 জুলাই থেকে কার্যকর হয়। এটা ইতিহাসটা হচ্ছে 1947 পাকিস্তান হলে পাকিস্তান গৃহীত হয়, পরে বাংলাদেশের রাষ্ট্র উদ্ভব হয়। বাংলাদেশ তা গৃহীত হয় পরে কোনো রকম পরিবর্তন চায়। 1982 সালে এই আইনে অনেক বড় অংশের সংশোধন করা হয়। এরপর 2009 সালে একটা পরিবর্তন আসে, তারপর সর্বশেষ 2012 সালে এটা সংশোধন করা হয়। তো আমরা সেকশন 2-তে পড়বো। সেকশন 2টা কী হয়েছে, বাতিল হয়ে গেছে। আমরা সেকশন 3 পড়বো। তো সেকশন 3-এর বাতিল, সেকশন 3-এর 2 বাতিল, কিন্তু সেকশন 3-এর 2 উপধারা একটা কথা আছে, সেকশন 2 আর 3 বাতিল হয়ে গেছে। সেকশন 2 আর 3 বাতিল। তো এখানে 2 আর 3 বাতিল হওয়ার পিছনে আমাকে 3-এর এখানে যে বাতিল ধারাটা একটা জিনিস বলে গেছে, সেটা হচ্ছে পূর্বে আইনের পদ ও শব্দাবলী এক্সপ্রেশন ইন ফর্মাল অ্যাক্টস, এই কার্যবিধি বলবৎ হওয়ার পূর্বে প্রণীত প্রতিটি আইনের অধীনে ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা বা পূর্ণ ক্ষমতা প্রয়োগকারী বা থাকা কর্মকর্তা সাবঅর্ডিনেটর ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী বা সাবঅর্ডিনেট ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণী শব্দ পদগুলো যতক্ষণ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বোঝায় বলে গণ্য হবে। এই জিনিসটা হচ্ছে 2 আর 3 ধারা একটা ম্যাজিস্ট্রেটের একটা পরিচয় দেওয়া ছিল যে কোন কাকে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বোঝাবে সেই বিষয়ে। এটা বাতিল হয়ে গেছে। তো আমাদের পড়াটা শুরু হবে 1 এবং 4 ধারা থেকে। 4 ধারাটা খুবই ইম্পর্টেন্ট একটা ধারা। 4 ধারা সম্পর্কে আমরা এটা পড়ব। দণ্ডবিধির 32 এবং 33 ধারা, 2টা ধারা আছে। আমরা জানি যে 32 এবং 33 ধারা কি বলা আছে, যে ওমিশন সম্পর্কে কিছু কথা বলা আছে। একটা ওমিশন কখন কার্য বুঝাবে, কখন কার্য বিচ্যুতি বুঝাবে, 32-33 ধারা তারই কিছু কথাবার্তা সংখ্যা 4-এ আমার এখানে সেকশন 4 যে ধারাটা আছে, এই সেকশন 4 ধারাটা হলো হচ্ছে সংজ্ঞা। এখানে ডিফিনিশন দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই ডিফিনিশনগুলো ইম্পর্টেন্ট এবং এটাকে অ্যালফাবেটিক আকারে এগুলো বোঝানো যায়। যেমন সেকশন 4-এর 1 বলছে কি, বিষয়বস্তু প্রসঙ্গত ভিন্নতা অভিপ্রায় প্রতীয়মান না হলে এই বিধিতে নিম্নলিখিত শব্দ ওই ব্যক্তিগুলো নিম্নলিখিত অর্থ হবে। যেমন বলা হয়েছে এতে অ্যাডভোকেট, আমরা এতে কি অ্যালফাবেটিক যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমাদের মনে রাখা সহজ হবে। যেমন এতে কি অ্যালফাবেটিক, এতে অ্যালফাবেটিক হিসাবে এতে অ্যাডভোকেট। আবার ডাবল এতে আমরা যদি অ্যাটর্নি জেনারেল। অ্যাডভোকেট কাকে বলে, প্রথমে আমরা অ্যাডভোকেট, আমরা যেহেতু আমরা অ্যাডভোকেট হিসেবে আমরা সনদ দিতে যাচ্ছি, তো সেক্ষেত্রে অ্যাডভোকেট বলতে কী হচ্ছে, যে অ্যাডভোকেট বলতে কোনো আদালতের কার্যক্রম প্রসঙ্গে অ্যাডভোকেট অর্থ আইন অনুযায়ী এরূপ যে কোনো আদালতে আইন ব্যবসা করতে ক্ষমতাপ্রাপ্ত অ্যাডভোকেট বা মোক্তার বা ইহা এরূপ কার্যক্রম আদালতের অনুমতিক্রমে নিযুক্ত যে কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করবে। এটা হচ্ছে মূল কথা, যে অ্যাডভোকেট কোনো আদালতের কার্যক্রম প্রসঙ্গে, অ্যাডভোকেট অর্থ বলবৎ আইন অনুযায়ী এরূপ যে কোনো আদালতে আইন ব্যবসা করতে ক্ষমতাপ্রাপ্ত অ্যাডভোকেট বা মোক্তার ইহা এরূপ কার্যক্রমে আদালত অনুমতিক্রমে নিযুক্ত যে কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করবে। অর্থাৎ আমরা অ্যাডভোকেট সম্পর্কে কী জানলাম, অ্যাডভোকেট হচ্ছে যে ব্যক্তি ক্ষমতাপ্রাপ্ত হয়ে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সনদপ্রাপ্ত হয়ে বাংলাদেশ যে কোনো আদালতে যে কোনো মামলা নিতে পারবেন এবং পরিচালনা করতে পারবেন এবং সে যে কোনো মোক্তারের পক্ষে নিযুক্ত হতে পারবেন, তাকে অ্যাডভোকেট বলে। তো advocate used with reference to any proceeding in any court means an advocate or a
Mukhtar, authorized under any law for the time being in force to practice in any such court and includes any other person appointed with the permission of the court to act in such proceedings. ডাবল এতে বলছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কে? উনি উনি কে? উনি হচ্ছেন সকল আইনজীবীদের মানে আইনজীবীদের সিনিয়র। তো বাংলাদেশের জন্য নিযুক্ত উনি সরকারি অ্যাটর্নি জেনারেল সরকারি একজন আইনজীবী হন। উনি সরকারি আইনজীবীদের প্রধান, সরকারি আইনজীবীদের প্রধান। বাংলাদেশের জন্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে বুঝাবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অথবা সহকারী অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাডভোকেট অথবা বিভিন্ন সময় সরকার কর্তৃক নিযুক্ত এরূপ দায়িত্ব পালনের জন্য অফিসারকে অন্তর্ভুক্ত করবে। এই অ্যাডভোকেট অ্যাটর্নি জেনারেলকে নিযুক্তি দেন, সরকার নিযুক্তি দেন। সরকারের পক্ষে যিনি আইন বিচারে লড়েন, সরকারের পক্ষে যিনি আইন লড়েন, সরকারের পক্ষে যে মামলা পরিচালনা করেন তাকেই সরকারি উকিল বলা হয়। এই অ্যাটর্নি জেনারেল যে সরকারের পক্ষে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করে থাকে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের সাথে সহকারী হচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা সহকারী অ্যাটর্নি জেনারেল অথবা সহকারী অ্যাডভোকেট অথবা সময় সময় কর্তৃক বিভিন্ন কর্তৃক নিজেদের দায়িত্ব পালনের জন্য অফিসারকে অন্তর্ভুক্ত করবে। অ্যাটর্নি জেনারেল মিনস দ্য অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ and includes also the additional Attorney General, the Deputy Attorney General or the Assistant Attorney General for Bangladesh or a government advocate or such officer as the government may from time to time appointment in this behalf. এরপর হচ্ছে এটা এ ডাবল এ। এবার বিতে কি আসে? বি অ্যালফাবেটিক ভাবে আমরা পড়ে যাই। বি বেলেবল মানে জামিনযোগ্য অপরাধ, বেলেবল অফেন্স জামিনযোগ্য অপরাধ। এমন একটি অপরাধ যা দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য বলে দেখানো হয়েছে অথবা যা বর্তমানে বলবৎ কোনো আইন দ্বারা জামিনযোগ্য করা হয়েছে এবং জামিনের অযোগ্য অপরাধ বলতে অন্য যে কোনো অপরাধ বোঝাবে। বেলেবল অফেন্স মিনস অ্যান অফেন্স shown as a bailable in the second schedule or which is made bailable by any other law for the time being in force. A non-bailable offense means by other offense. অর্থাৎ এমন কোনো অপরাধ যা দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য বলে দেখানো হয়েছে অথবা যা বর্তমানে বলবৎ কোনো আইন দ্বারা জামিনযোগ্য করা হয়েছে এবং জামিনের অযোগ্য অপরাধ বলতে অন্য যে কোনো অপরাধকে বোঝাবে। Bailable offense means an offense shown as bailable in the second schedule or which is made bailable by any other law for the time being in force, and non-bailable offense means by any other offense. Second, C, তারপর সি মানে চার্জ। সি মানে আমার সি অ্যালফাবেটিক সি হচ্ছে চার্জ। চার্জ যদি কোনো একাধিক দফা সম্বলিত হয় তখন উক্ত দফার সময় যে কোনো একটি দফা চার্জের অন্তর্ভুক্ত হবে। চার্জ যদি একাধিক দফা সম্বলিত হয় তখন উক্ত দফার সময় যে কোনো একটি দফা চার্জের অন্তর্ভুক্ত হবে। আসতে পারে চার্জ কাকে বলে বা চার্জটা এমসিকিউ পরীক্ষার্থীর জন্য আসবে চার্জ কোন সেকশনে কত উপ সেকশনে এটা বলা আছে। তো তখন আমরা বলতে পারি যে সেকশন 4-এর উপবিধি 1-এর দফা নাম্বার সিতে বা গতে চার্জের কথা উল্লেখ আছে। ঘ বাতিল আমার মানে ABC, ডি বাতিল, উমো ইতে বলছে রাষ্ট্রীয় কেরানি। হ্যাঁ, ইতে হচ্ছে রাষ্ট্রীয় কেরানি ক্লার্ক। তো এখানে আমি যদি সি দিয়ে যদি কাউন্ট করে যে কোনো সমস্যা নেই। সি এরপরে সি যে সির যেগুলো শেষ হবে তারপর আমরা পরবর্তী স্টেপে যাব। সি ক্লার্ক রাষ্ট্রীয় কেরানি। এই আইন দ্বারা রাষ্ট্রীয় কেরানিকে প্রদত্ত কার্য সম্পাদনের জন্য আমরা সিটা মনে রাখবো হচ্ছে এই শব্দটাকে মনে রাখার জন্য ABC। আমার সিতে চার্জ, সিতে ক্লার্ক, কার্য সম্পাদন প্রধান বিচারপতি কর্তৃক বিশেষ নিযুক্ত যে কোনো অফিসার রাষ্ট্রীয় কেরানিকে বোঝায়। তো এখানে রাষ্ট্রীয় কেরানি প্রদত্ত কার্য সম্পাদনের জন্য প্রধান বিচারপতি কর্তৃক বিশেষভাবে নিযুক্ত যে কোনো অফিসার রাষ্ট্রীয় কেরানি অন্তর্ভুক্ত হবে যিনি প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত হন। Clerk of the state includes any officer especially appointed by the Chief Justice to discharge the function given by the court to the clerk of the state. আমলযোগ্য অপরাধ। এই আমলযোগ্য অপরাধ কগনিজেবল অফেন্স, এটাও সি, আমরা সিটা মনে রাখবো। কগনিজেবল অফেন্স, কগনিজেবল কেস বা কগনিজেবল অফেন্স যে সমস্ত অপরাধ বা মামলা যার জন্য বা যাহাতে দ্বিতীয় তফসিলে অথবা বর্তমানে বলবৎ যে কোনো আইন অনুসারে কোনো পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। কগনিজেবল অফেন্স মিনস অ্যান অফেন্স ফর অ্যান কগনিজেবল কেস মিনস এ কেস ইন হুইচ পুলিশ অফিসার মে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সেকেন্ড শিডিউল অর আন্ডার এ ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। আমলযোগ্য অপরাধ কী করতে পারে? পুলিশ
দ্বিতীয় তফসিলে বর্তমানে বলবৎ যে কোনো আইন অনুসারে যে কোনো পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, তাকে কগনিজেবল অফেন্স বলা হয়। বাতিল, নালিশ, কমপ্লেন্ট, এখনও এটা পর্বটা শেষ হয়নি। কমপ্লেন্ট অর্থাৎ ম্যাজিস্ট্রেট কর্তৃক এই আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তার নিকট মৌখিক বা লিখিতভাবে এই মর্মে অভিযোগ করা যে জ্ঞাত অথবা অজ্ঞাত কোনো ব্যক্তি একটি অপরাধ করেছে, কিন্তু এতে পুলিশ অফিসারের রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। আমরা এখান থেকে কমপ্লেন্ট অর্থাৎ ম্যাজিস্ট্রেট কর্তৃক এই আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তার নিকট মৌখিক বা লিখিতভাবে এই মর্মে অভিযোগ করা যে জ্ঞাত অথবা অজ্ঞাত কোনো ব্যক্তি একটি অপরাধ করেছে, কিন্তু এতে পুলিশ অফিসারের রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। কমপ্লেন্ট বলতে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে আইন অনুসারে কোনো অভিযোগ করা যায় যে জ্ঞাত অজ্ঞাত কোনো ব্যক্তি অপরাধ করেছে, কিন্তু এতে পুলিশ অফিস রিপোর্ট, অর্থাৎ আমরা জানি যে এফআই যেটা আমরা বলি এফআইআর যেটা হয় সেটা কিন্তু অন্তর্ভুক্ত করবে না এই কমপ্লেন্টের ভিতরে। দায়রা আদালত, সেশন জাজ, আমরা শেষ আমাদের এবার হবে কি এস দিয়ে শুরু, সেশন জাজ, সেশন কোর্ট। সেশন কোর্ট বলতে মহানগর দায়রা আদালতকে অন্তর্ভুক্ত করবে। হাইকোর্ট, হাইকোর্ট বিভাগ। সেশন জাজ, কোর্ট, আমরা সি দিয়ে আমরা শেষ করব। কোর্টকে মনে রাখতে সি দিয়ে বলবো, কোর্ট অফ সেশনস ইনক্লুড এ মেট্রোপলিটন কোর্ট অফ সেশনস, মেট্রোপলিটন মহানগর আদালতকেও অন্তর্ভুক্ত করবে এবং কোর্ট অফ সেশন দায়রা আদালতকেও অন্তর্ভুক্ত করবে। এরপর এইচ শুরু, হাইকোর্ট বিভাগ, হাইকোর্ট ডিভিশন। এরপর ইনকোয়ারি, ইনকোয়ারি শুরু, ইনকোয়ারি ম্যাজিস্ট্রেট অথবা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত সমস্ত ইনকোয়ারি অন্তর্ভুক্ত। ইনকোয়ারি ইনক্লুডস এভরি ইনকোয়ারি আদার দ্যান ট্রায়াল কন্ডাক্টেড আন্ডার দিস কোর্ট বাই এ ম্যাজিস্ট্রেট অফ কোর্ট। এভাবে এটা এমসিকিউ পরীক্ষা গ্যাপ এভাবে আসতে পারে। ইনকোয়ারি ইনক্লুডস কী হতে পারে? এভরি ইনকোয়ারি আদার দ্যান ট্রায়াল কন্ডাক্ট আন্ডার দিস কোর্ট বাই এ ম্যাজিস্ট্রেট অফ কোর্ট। ইনকোয়ারি হচ্ছে যে এই আইন কোনো ম্যাজিস্ট্রেট অথবা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত সমস্ত ইনকোয়ারি করা, অর্থাৎ তদন্ত করা। ইনকোয়ারি হচ্ছে তদন্ত। ইনকোয়ারিটা অনুসন্ধান, আমি যে ভুল বলছি, ইনকোয়ারি হচ্ছে অনুসন্ধান করা। ইনকোয়ারি এখানে ইনক্লুডস এভরি ইনকোয়ারি আদার দ্যান এ ট্রায়াল কন্ডাক্ট দিস কোর্ট বাই ম্যাজিস্ট্রেট অফ কোর্ট। তদন্ত হচ্ছে ইনভেস্টিগেশন, অর্থাৎ সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে কোনো পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেট নন পরিচালিত সকল কার্যক্রম। ইনভেস্টিগেশন করে কে? পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট। পুলিশ অফিসার করে, পুলিশ অফিসার বা কোনো ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কী করে? ইনভেস্টিগেশন করে। এটা তদন্ত, ইনভেস্টিগেশন করে পুলিশ। আর ইনকোয়ারিটা হলো বিচার বিভাগীয়, অর্থাৎ যখন এটা কোর্টের আদেশ অনুসারে যদি কোনো অনুসন্ধান করে সেটা ইনকোয়ারি, অনুসন্ধান করা হয়, তদন্ত করা হয়, সেটা হয় ইনকোয়ারি। এই জন্য বলছি ইনকোয়ারি ইনক্লুডস এভরি ইনকোয়ারি আদার দ্যান ট্রায়াল কন্ডাক্টেড আন্ডার দিস কোর্ট বাই এ ম্যাজিস্ট্রেট কোর্ট। বিচারিক কার্যক্রম, জুডিশিয়াল প্রসিডিংস বলতে বিচারিক কার্যক্রম বলতে কী বোঝায়? সেই সমস্ত কার্যক্রম অন্তর্ভুক্ত যা আইনসঙ্গত শপথপূর্বক সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে, জুডিশিয়াল প্রসিডিংস। বিচারিক কার্য আইনসঙ্গতভাবে শপথপূর্বক সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে, জুডিশিয়াল প্রসিডিংস মধ্যে পড়ছে। ইনক্লুডস এনি প্রসিডিংস ইন দ্য কোর্স হুইচ এভিডেন্স ইন অর মে বি লিগালি টেকেন অন ওথ। আমল অযোগ্য অপরাধ, নন কগনিজেবল অফেন্স বা নন কগনিজেবল কেসেস, যে সমস্ত অপরাধ বা কেস যে সমস্ত ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় ছাড়া কি গ্রেপ্তার করতে পারেন না, বিনা পরোয়ানায় যেসব পুলিশ অফিসার পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারেন না, সেগুলো নন কগনিজেবল অফেন্স বলা হয়। অফেন্স অপরাধ সেই সমস্ত কার্য অথবা কার্যবিরতি যা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনের শাস্তিযোগ্য অফেন্স। মিনস এনি অ্যাক্ট অর অমিশন
act or omission made punishable by any law for the time being enforced. অফেন্স বলতে কি বোঝায়? অ্যাক্ট অ্যান্ড ওমিশন কি অফেন্স বলে? যেটা আমার করা দরকার সেটা না করা অপরাধ, আর যেটা না করা আমার জন্য দরকার উচিত বা দায়িত্ব, যেটা না করা উচিত না আমার, সেটা করাটা অপরাধ। অপরাধ বলতে কি যে অফেন্স। অফেন্স মিনস এনি অ্যাক্ট অর ওমিশন মেড পানিশেবল বাই এনি ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স। অর্থাৎ কি বলছে যে অপরাধ বলতে বোঝায় যে সকল কার্য বা যে সকল বিরতি দ্বারা, যে কোনো আইন দ্বারা বা মানে ফৌজদারি কার্যবিধি আইন দ্বারা সেটা বিচারিক কার্যক্রমের দ্বারা কি শাস্তিযোগ্য হয় বলে বলবৎ হয়, সেগুলোই অপরাধ। অর্থাৎ যে অপরাধ করব আমি, যে অন্যায় করব, যে অপরাধ করব, যে কার্য করব বা যে কার্য করব না, বিচ্যুতি করব, যে কার্য থেকে বিচ্যুতি থাকবো, এটা দ্বারা যদি আইন দ্বারা যদি শাস্তিযোগ্য হয় এবং শাস্তি প্রদান করা যায়, তার সেটাই অপরাধ। আমি এমন একটা অপরাধ করলাম যেটা আইন দ্বারা অপরাধ নয়, আইন দ্বারা কি অপরাধ নেই এবং শাস্তি প্রদান করা যায় না, সেটা অপরাধ হবে না। থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন, অফিসার ইনচার্জ অফ এ পুলিশ স্টেশন। থানা ভারপ্রাপ্ত অফিসার্স সেই সমস্ত অফিসারকে অন্তর্ভুক্ত করবে যারা কনস্টেবল পদের উপরে থানা ভারপ্রাপ্ত অফিসারের অব্যবহিত নিচে থানার ভারপ্রাপ্ত অফিসার অনুপস্থিতি, অসুস্থতা অথবা অন্য কোনো কারণে তিনি তার কার্য সম্পাদন করতে না পারলে তার স্থলে থানা উপস্থিত থাকেন অথবা সরকার নির্দেশ দিয়ে উপস্থিত অন্য যে কোনো পুলিশ অফিসারকেও বোঝাবে। অফিসার ইনচার্জ অফ এ পুলিশ স্টেশন ইনক্লুডস when the officer in charge of a police station is absent from the station house, unable from illness or other cause of perform his duties, the police officer present at this station house who is next in rank or to such officer and is above the rank of constable, or when the government so directs any other police officer so present. প্লেস বলতে কি বোঝায়? প্লেস বাড়ি, দালান, তাঁবু, নৌযান ইহার অন্তর্ভুক্ত হবে। প্লেস ইনক্লুডস অলসো এ হাউস, বিল্ডিং, ট্যান্ট, ভেসেল। থানা সরকার কর্তৃক সাধারণভাবে অথবা বিশেষভাবে থানা বলতে ঘোষিত কোনো ঘাঁটি অথবা স্থান বোঝায়, এবং সরকার কর্তৃক এই প্রসঙ্গে নির্ধারিত কোনো স্থানীয় এলাকাও ইহার অন্তর্ভুক্ত হবে। পুলিশ স্টেশন মিনস এনি পোস্ট অর প্লেস declared generally or especially by the government to be a police station and includes any local area specified by the government in this behalf. তারপর হচ্ছে পাবলিক প্রসিকিউটর বলতে কি বোঝায়? পাবলিক প্রসিকিউটর বলতে বোঝায়, এটা হচ্ছে উপধারা 9 দফায় যে 492 ধারা অনুসারে এই আইনের সেকশন 492 492 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি বা পাবলিক প্রসিকিউটরের নির্দেশ করবে কার্যরত ব্যক্তি ইহার অন্তর্ভুক্ত হবে। 492 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি নিযুক্ত কোনো যে কোনো ব্যক্তি 492 ধারা অনুসারে 492 ধারা অনুসারে নিযুক্ত যে কোনো ব্যক্তি অথবা পাবলিক প্রসিকিউটরের নির্দেশ করবে কার্যরত ব্যক্তি উহার অন্তর্ভুক্ত হবে। পাবলিক প্রসিকিউটর মিনস এনি পারসন appointed under section 492 and includes any person acting under the direction of a public prosecutor. উপজেলা 1998 সালে উপজেলা পরিষদ 1998 সালে 24 নম্বর আইন দ্বারা সংজ্ঞায়িত উপজেলা মিনস এ উপজেলা অ্যাজ এ ডিফাইন্ড ইন উপজেলা পরিষদ অ্যাক্ট 1998 অ্যাক্ট নম্বর 24 1998 সালে। তো কার্যবোঝী এবং শব্দসমূহ ওয়ার্ডস রেফারিং টু অ্যাক্টস। তো আমাদের মোটামুটি পি ধারা পর্যন্ত অর্থাৎ প ধারা পর্যন্ত, সেটা ইংলিশে বলে টি, এর থেকে টি পর্যন্ত যে দফাগুলো আছে, এক উপধারার যে দফা আছে এই দফা পর্যন্ত আমরা সংজ্ঞা পড়ে আসলাম। তো এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু সংজ্ঞা আছে যেটা আমার জানাটা খুবই জরুরি। নালিশ বলতে কি বোঝায়? আমলযোগ্য অপরাধ বলতে কি বোঝায়? আমলযোগ্য অপরাধ বলতে কি বোঝায়? আমল অযোগ্য অপরাধ বলতে কি বোঝায়? আমলযোগ্য আর আমল অযোগ্য অপরাধ বলতে কি বোঝায়? ইনভেস্টিগেশন পুলিশ করে, আর ইনকোয়ারি হচ্ছে বিচারিক পর্যায়ে হয়।
তারপরে পাবলিক প্রসিকিউটর কে, অ্যাডভোকেট বলতে কী বোঝায়, দায়রা আদালত বলতে কী বোঝায়, হাইকোর্ট কী বোঝায়, এই অনেক সুন্দর সুন্দর অফেন্স বলতে কী বোঝায়, থানা ভারপ্রাপ্ত অফিসার কী, এগুলো আছে, এগুলো খুব জরুরি সংজ্ঞার মধ্যে। এবার এই সেকশন 4-এর উপসেকশন উপধারা 2 অনুযায়ী কার্য বোঝায় এমন শব্দসমূহ, ওয়ার্ডস রেফারিং টু অ্যাক্টস, যে সমস্ত শব্দ দ্বারা কোনো কার্য করা হয়েছে বলে বোঝাবে, উহা দ্বারা উক্ত কার্য হতে বেআইনি বা বিরোধ থাকাকেও বোঝাবে। এবং যে সমস্ত শব্দ দ্বারা কোনো কার্য করা হয়েছে বলে বোঝাবে, উহা দ্বারা উক্ত কার্য হতে বেআইনি বা বিরোধ থাকাটাকে বোঝাবে। কোনো কার্য দ্বারা যে সমস্ত শব্দ দ্বারা কোনো কার্য করা হয়েছে বলে বোঝাবে, উহা দ্বারা উক্ত কার্য হতে বেআইনিভাবে বিরত থাকাকেও বোঝাবে। Words which refer to acts done extend also to illegal omission. দণ্ডবিধিতে ব্যবহৃত একই অর্থবোধক শব্দসমূহ ওয়ার্ডস টু হ্যাভ সেম মিনিং অ্যাজ ইন পেনাল কোড, যে সকল শব্দ ওই ব্যক্তিসমূহের বর্তমান বিধিতে ব্যবহার হয়েছে কিন্তু কোনো সংজ্ঞা প্রদান করা নাই, সেই সমস্ত শব্দের সংজ্ঞা দণ্ডবিধির বর্ণনা মোতাবেক বোঝাবে। All words and expression used herein and defined in penal code and not herein before defined shall be deemed to have the meaning respectively attributed to them by that code. প্রাথমিক অধ্যায়ের 4-এর ক নম্বর ধারাটি খুবই গুরুত্বপূর্ণ, যদিও তা কেউ নজরেই রাখেন না বিশেষ। রেফারেন্স সমূহের গঠন, কনস্ট্রাকশন ও রেফারেন্স, সীমা ধারার 4-এর ক যেটা আছে, আমরা 4-এর 1 এবং 2 উপবিধি পড়েছি এবং 4-এর ক বিধিটা খুবই জরুরি। এই 4-এর ক বিধিতে কিছু সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞাগুলো জানাটা খুবই জরুরি। রেফারেন্স বা সংজ্ঞা দেওয়া আছে, কনস্ট্রাকশন রেফারেন্স শিরোনামে ধারার সারসংক্ষেপের আকারে 2টি তথ্য বেশি মনে রাখবেন। নির্দিষ্ট করা শুধু ম্যাজিস্ট্রেট শব্দ শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বোঝাবে। যদি কোনো নির্দিষ্ট ম্যাজিস্ট্রেট সম্পর্কে নির্দিষ্ট কোনো কথা বলা না থাকে, এই ফৌজদারি কার্যবিধি আমরা যত বেশি পড়বো, সবগুলো ম্যাজিস্ট্রেটকে শুধু জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটকে আমরা ইনক্লুড করবো, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আমরা বুঝবো। আর কোথাও যদি সহকারী দায়রা জজ থাকে, অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ উল্লেখ থাকে, সেখানে আমরা বলবো যুগ্ম দায়রা জজ বুঝবো। যেখানে বলতে এরকম যদি বুঝে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ যদি উল্লেখ থাকে এই বইতে, বা সহকারী দায়রা জজ বলতে আমরা বুঝবো যুগ্ম দায়রা জজ। 4-এর ক নির্দেশাবলীর ব্যাখ্যাসমূহ, কনস্ট্রাকশন অফ রেফারেন্স, নির্দেশাবলীর ব্যাখ্যাসমূহ। এই কার্যবিধি প্রসঙ্গে ভিন্নরূপ নির্দেশ না হলে কোনো রেফারেন্স বা নির্দেশের অর্থ নিম্নরূপ নেবে। কোনো সীমাবদ্ধকরণ শব্দ ব্যতীত কোনো ম্যাজিস্ট্রেট বলতে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বোঝাবে। উইদাউট এনি কোয়ালিফাইং ওয়ার্ড টু ম্যাজিস্ট্রেট শ্যাল বি কনস্ট্রুড অ্যাজ এ রেফারেন্স টু এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যখন সীমাবদ্ধকরণ শব্দ দ্বারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদটি সুনির্দিষ্টভাবে নির্দেশিত না হয়, তখন ম্যাজিস্ট্রেট শব্দটি উপধারা 2-এর খতে নির্দেশিত অর্থ নির্দেশিত হবে। উইথ এ qualifying word not being a word clearly indicating a judicial magistrate shall be construed as a reference to a magistrate as indicated as subsection 2b. একজন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলতে নির্দেশ করবে জেলা ম্যাজিস্ট্রেট যদি তার কার্যাবলী উপধারা 2-এর দফা খতে নির্দেশিত প্রকৃতির হয়, অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যথা প্রযোজ্য যদি কার্যাবলী উপধারা 2-এর দফা খতে নির্দিষ্ট প্রকৃতির হয়। কোনো সহকারী সেশন জাজ বলতে যুগ্ম সেশন জাজকে নির্দেশ করবে। To an assistant session judge shall be construed as a reference to a joint session judge. মেট্রোপলিটন এলাকার বলতে মেট্রোপলিটন এলাকার অন্তর্গত এলাকাকে নির্দেশ করবে। কোনো প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ম্যাজিস্ট্রেট ক্ষেত্রে মেট্রোপলিটন এলাকার সম্পৃক্ত অঞ্চলে এখতিয়ারাধীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোনো প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকার বাইরে ক্ষেত্রে সেই এলাকার এখতিয়ার সম্পন্ন প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বোঝাবে। যেখানে অর্থ কার্যবিধি ব্যতীত বিদ্যমান অন্য কোনো আইনে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক নিম্নোক্ত কার্যাবলী যা যথোচিত বিচার সম্পৃক্ত অথবা সাক্ষ্য স্থানান্তর অথবা সিদ্ধান্ত গঠন যা কোনো ব্যক্তি কোনো শাস্তির দান বা দণ্ডদান, তদন্ত, অনুসন্ধান, বিচার বা কার্যধারা চলাকালে অথবা কোনো আদালতের বিচারের জন্য উক্ত ব্যক্তিকে প্রেরণ, যা কিনা কার্যবিধির বিধান সাপেক্ষে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সম্পাদনযোগ্য, অথবা উইচ ইনভলভ দ্য অ্যাপ্লিকেশন of shifting of evidence or the formulation of any decision which exposes any person to any punishment or penalty, to detention in custody, pending investigation, inquiry, trial, other proceedings, or would have the effect of sending him for trial before any court. They shall subject to the provision of the court by exercisable by judicial magistrate, যা প্রশাসনিক বা নির্বাহী প্রকৃতির, যেমন লাইসেন্স প্রদান, লাইসেন্স স্থগিত বা বাতিলকরণ, ফৌজদারি মামলা পরিচালনা অনুমতি প্রদান বা অনুরূপ মামলা প্রত্যাহার। এই ক্ষমতাসমূহ পূর্বোক্ত বিধান সাপেক্ষে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কর্তব্যের আওতাধীন হবে। আমরা একটা গুরুত্বপূর্ণ ধারা এখন পড়ে আসবো, সেটা হচ্ছে সেকশন 5। সেকশন 5টাকে বলা হয়, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ধারা,
যেখানে দণ্ডবিধি অপরাধ বিচার মানে বিচার কীভাবে হবে। ট্রায়াল অফ অফেন্সেস আন্ডার পেনাল কোড, দণ্ডবিধির অপরাধ সমূহের বিচার, দণ্ডবিধি অনুযায়ী কীভাবে মানে প্রত্যেকটা অপরাধের বিচার হবে সেই সংজ্ঞাটা এখানে বলা আছে। এখানে দুইটা সাবসেকশন আছে। প্রথম সাবসেকশন বলছে দণ্ডবিধি বর্ণিত সমস্ত অপরাধের তদন্ত, দণ্ডবিধিতে বর্ণিত সমস্ত অপরাধের তদন্ত, তারপর হচ্ছে ইনকোয়ারি বিচার অন্য ব্যবস্থা অথবা বর্ণিত বিধান অনুসারে করা হবে। অর্থাৎ এই দণ্ডবিধিতে যত অপরাধ আছে সমস্ত কিছু বিচার তদন্ত অনুসন্ধান ইনকোয়ারি এবং বিচার প্রক্রিয়া এই প্রসিডিউর অনুযায়ী হবে, এটা বলেছে সেকশন 5-এ। All offences under the penal code shall be investigated, inquired to, tried and otherwise dealt with according to the provision hereinafter contained. Subsection 2 বলছে অন্যান্য আইন অনুসারে অপরাধের বিচার, ট্রায়াল অফ অফেন্স এগেনস্ট আদার লস। Special law over the general law. A special law over the general law. অন্যান্য আইন অনুসারে অপরাধের বিচার, এটা 5-2 যেভাবে বলছে আমরা সেকশন 1-এর উপবিধি 2-তেও পড়েছি এবং সেকশন 5-এর 2 উপবিধি বলছে যে অন্য আইনে বলে সকল অপরাধের তদন্ত ইনকোয়ারি বিচার অন্য ব্যবস্থা এই বিধান অনুসারে করা হবে। কিন্তু বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে এই সকল অপরাধের তদন্ত ইনকোয়ারি বিচার অথবা অন্য ব্যবস্থা গ্রহণ পদ্ধতি অথবা স্থানসম্মত বিধান থাকলে তাই প্রযোজ্য হবে। এখানে একটা কথাই এখানে বলছে যে স্পেশাল ল ওভার দ্য জেনারেল ল। এখানে একটা কথা বলছে যখন স্পেশাল ল থাকবে সেখানে সাধারণ আইন প্রযোজ্য হবে না, এটাই আসলে মূল কথা 5-2 উপধারায়। তো আমাদের আজকে 1 থেকে 5 সেকশন ধারা আজকে শেষ করলাম। তো যারা কষ্ট করে আমাদের এই ব্লগ এপিসোডটা দেখছেন বা অনুসরণ করতেছেন বা ফলো করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা নিয়মিত এই ক্লাসে থাকবো। প্লিজ আপনারা সবাই এই এপিসোডগুলো বা এই ক্লাসগুলোকে ফলো করেন। যদি আপনাদের উপকার হয় তো সেক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করব। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিদিনত আমরা বিভিন্ন আইন নিয়ে আলোচনা করব, পড়ে যাব, চর্চা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সুন্দর জীবন দান করুন এবং সুন্দর জীবনে আমরা গড়ার জন্য সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।